স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি উইথ সঞ্জয় স্যার। আজকে আমরা শিখব ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। বাংলায় বলে ঐকিক নিয়ম, ইংলিশে যারা পড়ো তারা হচ্ছে ইউনিটারি মেথড। এই ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম জিনিসটা কী সেই সঙ্গে আমরা জানবো কীভাবে করে বের করতে হয়। তো এইটা আমরা আজকে সমাধান করব। প্রথমে জানতে হবে ইউনিটারি মেথডটা কী বা ঐকিক নিয়ম জিনিসটা কী। এই মেথডে দুটো জিনিসের দাম বা পরিমাণ সম্বন্ধে বলে দেওয়া থাকে। সেখান থেকে মানে প্রশ্নের থার্ড নম্বর যে ইউনিট বা জিনিসটা সেটার মানটা বের করতে হয়। তিনটে লাইনে এই মেথডটা হয় বা নিয়মটা হয়। এর নাম হচ্ছে ওই জন্য ঐকিক নিয়ম। এবং এটা পরবর্তীকালে যত সময় যত জটিল হবে তখন দেখা যাবে তিনটের জায়গায় চারটে নিয়ম হচ্ছে, পাঁচটা নিয়ম হচ্ছে। তো প্রথমে আমরা তিনটে নিয়মে কীভাবে ঐকিক নিয়ম করে সেটা আমরা দেখব। সেখান থেকে এগুলো প্র্যাকটিস করবে তোমরা, তারপর আস্তে আস্তে জটিলে যাব, তখন তোমরা ঐকিক নিয়ম 5 লাইনে 4 লাইনে কী করে করে সেটা আমরা পরে শিখবো। প্রথমে আমরা সোজা ঐকিক নিয়মটা শিখবো, মানে যে একেবারে ইউনিটারি মেথড। কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথমে দুটো জিনিস বলে দেওয়া থাকবে। ধরো 5 কেজি আপেলের দাম 15 টাকা, এরকম দুটো ইউনিটের দাম বলে দেওয়া থাকবে। সেখান থেকে 1 ইউনিটের দামটা বার করতে হবে, আর তারপর যেটা কোশ্চেনে জিজ্ঞেস করবে সেটার দামটা বার করতে হবে। এই তিনটে লাইনে অঙ্কটা হবে, দ্যাট ইজ কল ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। তো কীভাবে হয় সেটা আমি এখন বোর্ডে করছি, তো দেখতে থাকো। তো দেখো ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, এই দুটো অঙ্ক আমি এখানে লিখেছি। সেই দুটো অঙ্ক প্রথমে আমি সলভ করব। এই অঙ্ক দুটো খুব সোজা, প্রথমে সোজা অঙ্ক দিয়ে করব, তারপর আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব। প্রথম অঙ্ক কি বলেছে? দেখো প্রথম অঙ্ক বলেছে ইফ 8 কেজি রাইস কস্ট ₹620, মানে যদি 8 কেজি রাইসের দাম 620 টাকা হয়, হোয়াট উইল বি দ্য কস্ট অফ 18 কেজি মানে 18 কেজি অফ রাইস। যদি 8 কেজি রাইসের দাম 620 হয়, তাহলে 18 কেজি রাইসের দাম কত? আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে ইউনিটারি মেথডে প্রথম লাইনে দুটো জিনিসের দাম বা পরিমাণ দুটো জিনিস বলে দেওয়া থাকবে, দুটো ইউনিট। দেখো এখানে একটা ইউনিট হচ্ছে 8 কেজি রাইস, একটা দাম হচ্ছে 620 620। এখানে আর একটা বলে দিয়েছে 18 কেজি 18 কেজি অফ রাইস। ঠিক আছে, ওই 18 কেজি অফ রাইসের দামটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি কি বলে দিয়েছে? আচ্ছা, তার আগে বলে দিই যেটা বার করতে হবে, যেটা বার করতে বলেছে, কস্ট বার করতে বলেছে। এখানে যেটা বার করতে হবে সেটা চিহ্ন ইকুয়াল চিহ্নের ডান দিকে রাখতে হবে। যে নিয়মটা আমরা করব সেই নিয়মে ইকুয়াল চিহ্নের ডান দিকে মানে ডান সাইডে যেটা বার করতে হবে সেটা রাখবো। এখানে দেখো কোশ্চেন যেটা বলেছে 8 কেজি রাইস কস্ট 620, আর কস্টটাকে বার করতে হবে। তাহলে কস্টটা আমরা ডান দিকে রাখবো, এখানে বার করছি কস্ট, আর এখানে হচ্ছে রাইস। এই দুটো জিনিস বলে দিয়েছে। প্রথমটা কি বলেছে? 8 কেজি 8 কেজি কি দাম বলে দিয়েছে? 620, লিখে দিলাম 620। কি বার করতে বলেছে? 18 কেজি, তাহলে এখানে লিখলাম 18 কেজি। এখানে বার করতে হবে কস্ট কত, দাম, এটা বার করতে বলেছে। ঠিক আছে, কোশ্চেন আমি খাতায় প্রথমে এটা আমি লিখে নিলাম। এবার আমি এখান থেকে লিখতে পারবো 8 কেজি রাইস কস্ট, এই যে ইকুয়াল চিহ্ন দিলাম, এই ইকুয়াল চিহ্নটার কথাই বলছিলাম, ইকুয়াল চিহ্ন ₹620। ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো। এখান থেকে এই ঐকিক নিয়ম জিনিসটাই এরকমই। এখান থেকে প্রথমে আমরা একের মানটা বার করবো, মানে 1 ইউনিটের মানটা বার করবো। দেয়ারফর 1 কেজি রাইস কস্ট, 8 কেজির দাম যদি এত হয়, তাহলে 8 এর থেকে পরিমাণটা কমে যাচ্ছে, 8 থেকে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও কমে যাবে। কমে গেলে সোজা নিয়ম হচ্ছে ভাগ, একদম সোজা নিয়ম, কোনো দিকে তাকাবো না, শুধু ভাগ করে দেবো, ডিভিশন চিহ্ন দিয়ে নিচে বসিয়ে দেবো। 8 কেজি রাইসের দাম এত টাকা হলে 1 কেজি রাইসের দাম কত হবে? সবসময় কম হবে, কারণ 8 এর থেকে 1 ছোট। 1 কেজি রাইসের দাম কম হলে এখানেও ছোট হবে, তার মানে 620 ডিভিশন 8। 620 ডিভিশন 8 মানে 620টা উপরে লিখবো, 8টা নিচে লিখবো। আমাকে কি বার করতে বলেছে? 18 কেজি রাইস। দেয়ারফর 18 কেজি রাইস কস্ট 620। এটা বেশি হবে, এটা কম হলো বলে নিচে বসলো,
এটা বেশি হলো বলে ওপরে বসলো, যেটা কম হবে সেটা ভাগ চিহ্ন হয়ে বা ডিভিশন চিহ্ন হয়ে নিচে বসবে। এটা বেশি সংখ্যায় বেড়ে গেল, 1 থেকে 18 বড়, ওই জন্য বেশি হবে, ওই জন্য বেশি হলে গুণ চিহ্ন হয়ে ওপরে বসবে। কম হলে ভাগ চিহ্ন হয়ে নিচে বসবে, বেশি হলে গুণ চিহ্ন হয়ে ওপরে বসবে। এইটা হচ্ছে সোজা নিয়ম, এইটাই বলা হয় ঐকিক নিয়ম। এটা পরে 4 লাইন 5 লাইনেরও হয়। তো সোজা আমরা প্রথমে যেটা সোজা শিখবো সেটা আমরা 3 লাইনে শিখবো। এটা কাটাকুটি করি, কতটাই যাবে? এটা 2 দিয়ে কাটি 4, এটা 2 দিয়ে কাটি 9, এটা 4 দিয়ে যাবে। এই তাহলে এটা কি হলো? এই টাকাটা, তাহলে 18 কেজি রাইসের দাম এই টাকাটা বেরিয়ে গেল। সিম্পল হিসাব, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। আমি আগে অঙ্কটা এরকম করে টুকে নেবো, কোশ্চেনের মতো করে, জিজ্ঞাসা চিহ্নের মতো। যেটা বার করতে হবে সেটা সবসময় ডান দিকে রাখবো। 8 কেজি রাইসের দাম 620 টাকা। 1 কেজি রাইসের দাম, এই 1 কেজি হচ্ছে কম, যেহেতু কম তাই কমে গেল। কমে গেলে এইটা নিচে বসবে, এইটা উপরে থাকবে। সবসময় এটা মনে রাখবে, এইটা উপরে থাকবে, এইটা নিচে বসবে। 18, এখানে দাম পরিমাণটা বেড়ে গেল, 1 থেকে 18 বড়, ওই জন্য এখানে গুণ চিহ্ন হয়ে উপরে বসলো। এই সংখ্যাটা নিচে রাখলাম আর গুণ চিহ্ন হয়ে 18টা উপরে বসলাম, কাটাকুটি করলাম, দাম বেরিয়ে গেল। এটা হলো 1 নম্বর অঙ্ক। এবার আমি 2 নম্বর অঙ্কটা শিখবো। কি করে করে দেখো 2 নম্বর অঙ্ক। নম্বর অঙ্কটা কি বলেছে? The weight of 63 books of the same size is 28 kg. Weight মানে 63, 63টা বইয়ের ওজন, একই সাইজের সব বইগুলো, 28 কেজি, 28 কেজি। How many such books will weigh 60 কেজি? এরকম কতগুলো বইয়ের ওজন হবে 60 কেজি? তাহলে আমার কি বার করতে বলেছে? How many such books, বইয়ের সংখ্যা, এই যে বইটাকে বার করতে বলেছে। দেখো এখানেও দুটো জিনিস কিন্তু বলে দিয়েছে। প্রথম লাইনটা থেকে আমি পাচ্ছি 63টা বুক আর ওজন পাচ্ছি 28 কেজি, এই দেখো দুটো জিনিস আমি পাচ্ছি। ঠিক আছে, এই দুটো আমি বার করে নিলাম। আর পরের লাইনটা থেকে আমি পাচ্ছি, এইটা বার করতে বলেছে 60 কেজি বুকসের হাউ মেনি বুক, মানে কতগুলো বইয়ের ওজন হবে 60 কেজি। তিনটে জিনিস আমি পেয়ে গেলাম। তা আমি এখানে লিখবো যেটা বার করতে হয় সেটা ডান দিকে। কি বার করতে বলেছে? হাউ মেনি সাচ বুকস, এই দেখো হাউ মেনি সাচ বুকস, এটা বার করতে বলেছে। তাহলে বইটাকে আমরা ডান দিকে রাখবো, তাহলে এদিকে লিখবো বুকস আর এদিকে লিখবো ওয়েট। ওয়েট, ওয়েট কি বলেছে? 28 কেজি ওজন, কটা বইয়ের? 63টা বইয়ের, তাহলে 63টা লিখবো। এবার আমি কি বলেছি? 60 কেজি ওজন হবে কতগুলো বইয়ের? কতগুলো বইয়ের ওজন 60 কেজি হবে, তাহলে 60 কেজিটা বলে দিয়েছে, 60 কেজি লিখবো। কতগুলো বইয়ের ওজন হবে 60 কেজি, এইটাই আমাকে বার করতে হবে। দেখো এখান থেকে আমি সাজিয়ে নিলাম। বার করতে বলেছে হাউ মেনি সাচ বুকস, যেহেতু বার করতে বলেছে বুকস, ওই জন্য বুকসটাকে ডান দিকে রাখলাম। আর একটা জিনিস বলে দিয়েছে ওয়েট। প্রথম লাইনে কিন্তু আমি দুটো জিনিস পেয়ে গেছি, 28 কেজিও পেয়েছি, 63টা বইও পেয়েছি। সেখান থেকে আমি সাজিয়ে নিচ্ছি। কি সাজিয়ে নিচ্ছি? যেটা বার করতে হবে, যেটা বার করতে হবে সেটা ডান দিকে রাখলাম। 28 কেজি ওজন, 63টা বই। তারপরেরটা বলে দিয়েছে 60 কেজি ওজন, কতগুলো বই। এইটা যে সাজিয়ে নেওয়া হয়ে গেল, আমার অঙ্ক শেষ। দেখো কত সহজেই অঙ্কটা হয়ে যাবে। $28 kg weight equals to 63 books. Therefore 1 kg weight, 28 থেকে 1, একটা কমে গেল, 28 থেকে 1টা কমে গেল, তাহলে 1 কেজি ওজন হবে কম বইয়েরই হবে, বেশি বইয়ের হবে না। 28 কেজি ওজন যদি 63টা বইয়ের হয়, তাহলে 1 কেজি ওজন হবে, এখানে বইও কমে যাবে, কমে গেলে ডিভিশন হয়ে নিচে বসবে।
কোন সংখ্যাটা বসবে? এই সংখ্যাটা বসবে। এইটা যেমন ছিল উপরে বসলো, এইটা নিচে বসবে। আরেকটা কি বার করতে বলেছে? 60 কেজি। 60 কেজি ওয়েট কতগুলো হবে? এটা বেশি বই হবে, কারণ এখানে 1 থেকে 60 বড়। এই 60 বড়, সেই গুণ চিহ্ন হয়ে উপরে বসবে। 4 দিয়ে কাটলাম 15 আর 7 দিয়ে কাটলাম 9, 135 বুকস। তাহলে 135 বুকস এর ওজন হচ্ছে 60 কেজি। এই 2 নম্বর অঙ্কটা থেকে আমায় বার করতে দিয়েছিল হাউ মেনি সাচ বুকস, তাহলে 135 বুকস, এটা হয়ে গেল অ্যানসার। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক বোঝালাম, আশা করি তোমাদের মাথায় ঢুকে থাকবে। যদি অসুবিধা হয় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবে। এরপর আমি এই অঙ্কটারই মানে ইউনিটারি মেথডেরই একটু জটিলের দিকে যাচ্ছি, তো দেখতে থাকো কিভাবে আমরা সলভ করব। তো দেখো, ইউনিটারি মেথড বা ওয়েকিং নিয়মের আরো দুটো অঙ্ক নিয়ে আমি এখানে করছি, তো দেখতে থাকো। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা বলেছে 5 men can paint a hall in 18 hours। দেখো, আমি প্রথমে বলেছিলাম প্রথম লাইনে দুটো বলে দেওয়া থাকবে, 5 men বলে দেওয়া আছে, 18 hours বলে দেওয়া আছে। ঠিক আছে, 5 men can paint a hall in 18 hours। 5টা মানুষ একটা হলকে পেইন্ট করতে পারে 18 ঘন্টায়, 18 hours। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছে হাউ মেনি মেন, মেনটা বার করতে বলেছে। এই যে মেন, হাউ মেনি মেন উইল বি পেইন্ট ইন 10 hours। দেখো 3টে বলে দিয়েছে, 5 বলে দিয়েছে, 18 বলেছে, 10, 3টে বলে দিয়েছে। প্রথম থেকে আমরা কি বার করতে পারি? আমাকে কি বার করতে বলেছে অঙ্কটায়? মেন। তাহলে মেনটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা সাজাবো কি করে? টাইম। আর এটা কি লিখবো? মেন। ঠিক আছে, প্রথম লাইনে দেখো কি বলেছে, 5 men can paint a hall in 18 hours। তাহলে মেইনটাকে বার করতে বলেছে, তাহলে যেটা বার করতে হবে সেটা ডান দিকে রাখবো। এখানে 5 লিখবো, এখানে বলেছে 18, তাহলে এখানে লিখবো 18 hours। হয়েছে। এবার পরের লাইনে আমাকে বলেছে হাউ মেনি মেন, এখানে 10 hours। এই যে 10 hours এ কত কাজটা শেষ করতে গেলে কতগুলো মানুষ লাগবে। তাহলে এটা লিখবো 10 hours, এখানে কতগুলো মেন লাগবে। এই যে সাজিয়ে নিলাম, এবার অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। দেখো, ইন 18 hours, এটা লিখবো মেন রিকোয়ার্ড ইকুয়ালস টু 5। ইন 18 hours, 18 ঘন্টার জন্য মানুষ লাগে 5 জন। তাহলে সেই কাজটাই যখন আমি 1 ঘন্টায় করব, বলতো কম লোক লাগবে না বেশি লোক লাগবে? ধরো আমরা 10 জন মিলে একটা কাজ করছি, কোনো একটা কাজ করছি, সেই যে কোনো কাজ, সেই কাজ থেকে আমাকে তখন টাইম লাগছিল 5 ঘন্টা। তাহলে লোক এখানে বেশি ছিল, লোক বেশি থাকার জন্য আমার টাইমটা কম লাগছিল। এবার সেই কাজটাই 10 জন লোক থেকে 9 জন লোক চলে গেল, 1 জন লোক থাকলো। তাহলে যদি 1 জন লোক থাকে, সেই কাজটাই ওই 5 ঘন্টায় কি করতে পারবে? মনে হয় করতে পারবে? করতে পারবে না, কারণ ওখানে টাইম বেশি লাগবে। তাহলে যখন সময়টা বেশি থাকবে তখন আমার লোক কম লাগছে, কম লোকও হয়ে যাবে, কারণ আমার সময় তো অনেক আছে, আস্তে 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 করবো। কিন্তু যখন আমার সেই টাইমটাকে কমিয়ে দেবে, মানে ধরো কেউ বললো আমাকে ওটা 1 ঘন্টাতেই করতে হবে, তাহলে আমাকে কি ওই লোক করতে পারবে? ওই লোক কখনোই করতে পারবে না। তার মানে লোক আমাকে বাড়াতে হবে। তার মানে এর সঙ্গে এর সম্পর্কটা পুরো বিপরীত। বেশি টাইম থাকলে লোক কম লাগবে, আর কম টাইম থাকলে লোক বেশি লাগবে। কোনো কাজ 18 ঘন্টায় করতে গেলে 5 জন লোক লাগছে। এবার যার বাড়ি কাজ, সে বলে না বাবা আমার 18 ঘন্টা আমি দিতে পারবো না, আমাকে 1 ঘন্টায় কাজটা শেষ করে দিতে হবে। তখন আমি কি করবো? আমি কাজটা করাচ্ছি, আমি কি তখন 5 জন লোক লাগাবো? আমি তখন আরো বেশি লোক লাগিয়ে দেবো, যাতে 1 ঘন্টায় কাজটা শেষ হয়। তার মানে সময় কমে যাচ্ছে, আমাকে লোক বাড়াতেই হবে। তাহলে 1 ঘন্টায় সেই কাজটা যদি করতে হয়, তাহলে আমার লোক
আরো বেশি লাগাতে হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। কম হলে যেমন ভাগ হয়, আগের অঙ্ক বলে পড়েছিলাম, কম হলে ভাগ হয়ে নিচে বসছিল, বেশি হলে এখানে কিন্তু গুণ হয়ে পাশে বসবে, নিচে বসবে না। যখনই মানুষটা বেশি লাগবে তখন গুণ চিহ্ন হয়ে এখানে পাশে বসবে, ভাগ চিহ্ন হয়ে নিচে বসবে না। এটা সবসময় মনে রাখবে। কম টাইমের মধ্যে করতে গেলে আমাকে লোক বেশি দিতেই হবে। লোক বেশি না দিলে 5 জন লোক 1 ঘন্টায় ওই কাজটা শেষ করতে পারবে না। লোক যদি বেশি থাকে সময় কম সময়ের মধ্যে হয়ে যাবে। তাহলে এখানে 1 ঘন্টায় কাজটা আমায় শেষ করতে হবে, তাহলে লোক আমায় বেশি দিতে হবে। তাহলে বেশি লাগবে মানে 18 গুণ 5, লোক বেশি লাগছে ওই জন্য গুণ হচ্ছে। এইবার আমাকে বললো না দরকার নেই, 10 ঘন্টা তুমি কমপ্লিট করো। তাহলে 10 ঘন্টা আমাকে টাইম দিয়ে দিল, তাহলে তো আমার লোক এত লাগবে না, তাহলে আমার লোক কম লাগবে। এবার এই লাইনটা লোক কম লাগে কেন? আমাকে 10 ঘন্টা পেয়ে যাচ্ছে তার টাইম। আমি তো 1 ঘন্টায় যখন টাইম ছিল তখন লোক অনেক বেশি লাগছিল। তা আমাকে এখন এবার 10 ঘন্টা টাইম দিল, এই 10 টাইমটা এখানে বেড়ে গেল, তাহলে আমি লোক কমিয়ে দেবো। লোক কমে গেলে এখানে হবে ভাগ, কমে গেলে ভাগ হয়, বেশি হলে গুণ হয়। এখানে লোক বেশি লাগলো ওই জন্য গুণ, এখানে লোক কম লাগবে ওই জন্য এটা হবে ভাগ। 18 গুণ 5 ডিভাইড, ভাগ মানে ডিভিশন, ডিভাইড 10 2 9 9, তাহলে 9 জন লোক লাগবে। 10 ঘন্টা সেই কাজটা করতে গেলে 9 জন লোক লাগবে। ঠিক আছে, বুঝতে পারলে? আবার একবার বলে দিই, লোকের সঙ্গে টাইমের কিন্তু পুরো উল্টো সম্পর্ক। মানে লোক টাইম বেশি বেশি থাকলে লোক কম লাগে, টাইম কম থাকলে লোক বেশি লাগে। ঠিক আছে, মাথায় থাকবে। লোক যখন বেশি হবে তখন টাইম কম লাগবে, লোক যখন কমে যাবে তখন টাইম কিন্তু বেশি লাগবে। এইটা সবসময় মাথায় রাখতে হবে। আর কিছু নেই, বেশি হলে গুণ হয়ে পাশে বসবে, আর কম হলে ভাগ হয়ে নিচে বসবে। আগের অঙ্কগুলো যেটা করছিলাম সেগুলো এইখানটায় ডিভিশনে বসছিলাম, কারণ তখন কমে যাচ্ছিল, কিন্তু এখানে আমার বেড়ে গেল, মানে লোক বেশি লাগবে ওই জন্য গুণ চিহ্ন হয়ে পাশে বসানো। আর পরেরটায় লোক কম লাগবে ওই জন্য ডিভিশন চিহ্ন হয়ে এই ওপরে বসলো। এই যে ডিভিশন চিহ্ন 10 হলো, নিচে বসলো 10টা, আর যেটা উপরে ছিল সেটা উপরে বসলো, কাটাকুটি করে 9 হলো। ঠিক আছে, এবার পরের অঙ্কটা আমি করছি। দেখো এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে বুঝবে অঙ্কটা। শুরু করছি 4 নম্বর অঙ্ক। দেখো, in an army camp 30 soldiers had provision for 13 days. আর্মি ক্যাম্পে 300 সোলজারের 13 দিনের খাবার ছিল। ঠিক আছে, একটা আর্মি ক্যাম্পে 300 সোলজার ছিল, সেই 300 সোলজারের 13 দিনের খাবার ছিল, মানে যা খাবার ছিল তাদের 13 দিন খেয়ে নিতে পারত আর্মি সোলজার্স। if 40 of them are transferred to the other camp. হঠাৎ একটা প্রয়োজনে এই 40 জনকে এই ক্যাম্প থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। তাহলে কি বলছে এবার, হাউ লং উইল বি প্রভিশন লাস্ট। তাহলে প্রথম অঙ্কটা থেকে আমি কি পাচ্ছি, আর্মি ক্যাম্পে 300 জন সোলজার ছিল, সেই 300 জন সোলজার্সের 13 দিনের খাবার ছিল। ঠিক আছে, কোনো একটা কারণে 40 জনকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে। তাহলে 40 জন যদি সোলজার সরে যায় বা চলে যায়, তাহলে এখন কি 300 জন সোলজার্স থাকলো? থাকবে না, কখনোই থাকবে না। সোলজার্স কমে গেল, তাহলে সেই সোলজার্সটা কমে কতজন হলো সেটা আমাদের আগে বার করতে হবে। এবার সেই সোলজার মানে যেটা থাকলো তাদের কতদিন চলবে, যে খাবার আছে তাদের কতদিন চলবে। তাহলে আমাকে কি বার করতে বলেছে, হাউ লং উইল বি ডে, মানে ওই খাবারটা কতদিন চলবে, মানে সময়টা বার করতে বলেছে। তাহলে যে এটা হচ্ছে টাইম, লিখছি, এটা হচ্ছে সোলজার্স। প্রথমে ছিল 300 সোলজার্স, কতদিনের খাবার ছিল, 13 ডেজ। এবার কি হলো, 40 জন চলে গেল। 40 জন যদি চলে যায় তাহলে সোলজার্স কমে যাবে, কমে গেলে মাইনাস হয় বা বিয়োগ হয়। তাহলে প্রথমে ছিল 300, এখন 40 জন কমে গেল, তাহলে এখন কতজন সৈন্য হলো, সোলজার্স হলো 260। এটা বোঝা গেল। এই যে if 40 of them are ট্রান্সফার হয়ে গেল, মানে এখান এই ক্যাম্প থেকে চলে গেল, তাহলে এই ক্যাম্পে 300 জন এখন থাকলো না, তাহলে এই ক্যাম্পে এখন কতজন থাকলো, 260 জন থাকলো। এই 260 জন যে সোলজার্স থাকলো এদের কতদিন চলবে, এটাই বার করতে বলেছি।
ঠিক আছে, সাজিয়ে নিলাম। এই সাজানো হয়ে গেল, দেখো অঙ্ক আমার অনেকটাই হয়ে গেল। এইবার বাকি কাজটা আমাকে করতে হবে। কি লিখবো? 300 soldiers had provisions equals to 13 days. Therefore, provision. এখানটা দেখো, সোলজার 300 জন সোলজার্স, মানে 300 সোলজার খাবার ছিল 13 দিন, মানে 300 জন সোলজার যা খাবারটা ছিল তাতে 13 দিন খেত 300 জন সোলজার। তাহলে 300 জন সোলজারের জায়গায় যদি একজন সোলজার থাকতো, সেই সোলজার কি সেই খাবারটারও বেশি বেশি করে খেয়ে নিত? বেশি খেত না তো, কম করে খেত। তাহলে একজন সোলজার থাকলে আমার টাইমটা কি হতো? বেশি লাগতো, মানে আর খাবার আরো বেশি দিন চলতো। যে খাবারটা মজুদ ছিল, যে খাবারটা 300 জন খাবে, একজন নিশ্চয়ই সেই খাবারটা খেতে পারবে না, তাই তো? 300 জন যে খাবারটা ধরো 13 দিনে খেত, একজন কি সেই খাবারটা 13 দিনে খেতে পারবে? খেতে পারবে না তো, আরো বেশি দিন লাগবে। তাহলে এখানে টাইম বেশি লাগছে। তাহলে সোলজার যখন কমে গেল তখন টাইমিংটা বেড়ে গেল, মানে খাবারের যে খাবারটা ছিল সেই খাবারটা একই থাকলো, কিন্তু দিনটা বেড়ে যাবে। কারণ সেই খাবারটা একজন ওই 13 দিনে খেতে পারবে না, তার আরো সময় লাগবে, তাই তো? একজন তো 300 জনের মধ্যে খাবে না। তাহলে যেই ওয়ান সোলজার হ্যাড প্রভিশন, তাহলে এখানে টাইমটা কি হবে? বেড়ে যাবে। বেড়ে গেলে গুণ হয়, আমরা জানি, আগের অঙ্কতেই করেছি। এই হলো। এইবার আমার সোলজার্স আছে 260, তাহলে therefore 260 সোলজার্স। এবার দেখো এখানে সোলজার বেড়ে গেল, যেমনি সোলজার বেড়ে গেল এখানে টাইম কিন্তু কমে যাবে, কারণ এখানে লোক বেড়ে গেল তো। এবার তাহলে বেশি বেশি খাবে, তাহলে টাইম কম লাগবে, মানে ডেজ কম লাগবে যে খাবার আছে। তাহলে 300 যেই কমে গেল, মানে কম লাগবে, সেই ডিভিশন হয়ে যাবে। এই কাটাকুটি করে বেরোনো 15 ডেজ। তাহলে হাউ লং উইল বি প্রভিশন লাস্ট? এই যে প্রভিশন লাস্ট ইজ 15 ডেজ। ঠিক আছে, বোঝা গেল? প্রথমে 300 জন সোলজার ছিল, 13 দিনের খাবার ছিল। 40 জন ক্যাম্প থেকে চলে গেল, যেই কমে চলে গেল সেই কমে গেল, কমে গেলে মাইনাস বা সাবস্ট্রাক্ট গিয়ে 260 জন হয়ে গেল। এই 260 জনের কতদিন চলবে? তাহলে আমি লিখলাম 300 সোলজার হ্যাড প্রভিশন ইকুয়ালস টু 13 ডেজ। 300 সোলজারের 13 দিনের খাবার ছিল। যেই 300 থেকে 1 হয়ে গেল, একজন সোলজার নিশ্চয়ই কত বেশি খাবার খেতে পারবে না, তাহলে তার সময় আরো বেশি লাগবে, ওই যে টাইম বেশি লাগবে, ওই জন্য গুণ হলো। গুণ হয়ে পাশাপাশি এই বসলো 300 গুণ 13। এবার আমার যে 260 সোলজার্স হয়ে গেল, মানে যেখানে সোলজার যখন বেড়ে গেল তখন টাইমিংটা কিন্তু কম লাগবে, কম হলে ডিভিশন হয়ে নিচে বসলো, কাটাকুটি করে 15 ডেজ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা ইউনিটারি মেথডের অঙ্কগুলো সলভ করতে পারবে এবং সলভ করবে, আরো করার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবে। আর এইগুলো সলভ করতে পারলে এরপর আরো জটিল আছে, সেই জটিল অঙ্ক এখন আমি করাচ্ছি না, এখন এইগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে যদি মনে হয় যে এগুলো সব ঠিক হয়ে গেছে, পরে আমি আরো জটিল অঙ্ক ইউনিটারি মেথডে শেখাবো এবং সেগুলো কি করে সলভ করতে হয় সেগুলো আমি তখন শিখিয়ে দেবো। তো দেখতে থাকো এই ইউনিটারি মেথডের অঙ্কগুলো এবং পরবর্তীকালে আমি নেক্সট ক্লাস কি করাচ্ছি। তো দেখলে আমি আজকে তোমাদের ইউনিটারি মেথড কি করে শেখালাম, কি করে সলভ করলাম, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তো ইউনিটারি মেথড কেমন লাগলো তোমাদের সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আমি যখন আসবো তখন সেই ভিডিওগুলোর নেক্সট নোটিফিকেশানটা তোমাদের কাছে যখন প্রথমে আসে সেটার জন্যই চেষ্টা করব। ঠিক আছে, ওকে।